হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সানসেট বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো আপকামিং এসএসসি এক্সামসের জন্য। এখন এমটিএস এর সাথে সাথে তোমাদের কিন্তু সামনে আরআরসি গ্রুপ ডি এরও এক্সাম আসছে, যেটা 17 আগস্ট থেকে শুরু হতে চলেছে। টেলিগ্রাম চ্যানেলে সমস্ত আপডেট দিয়ে দিই। সো ফর দ্য ফার্স্টেস্ট আপডেট ইউ ক্যান জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল সানসেট বেঙ্গলি। তো আজকে আমরা এমটিএস ইংলিশ ক্লাসের 6th ক্লাস করতে চলেছি, যেখানে 12th অক্টোবরের একটা শিফট আমরা করব লাস্ট ইয়ারে যে এমটিএস এক্সাম হয়েছিল সেই এমটিএস এক্সামের। আশা করি তোমাদের জন্য এই সেশনটা বেনিফিশিয়াল হচ্ছে, তোমাদের উপকারে লাগছে এবং তোমরা পয়েন্ট টু পয়েন্ট কি করে একটা সেন্টেন্সকে অ্যানালাইজ করতে হয় সেই জিনিসটা তোমরা শিখতে পারছো। আমি যতটা সম্ভব ডিটেইলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে কোনো পয়েন্ট মিস না হয়। একটা কোয়েশ্চেন তো সেই কোয়েশ্চেনের আনসারটুকু আলোচনা করেও ছেড়ে দেওয়া যায়, কিন্তু আমি সবসময় চেষ্টা করি তার সাথে অ্যাডিশনাল কিছু পয়েন্ট অ্যাড করার, যাতে তোমরা এক্সট্রা কিছু বেনিফিট পেয়ে এই ক্লাসটা এন্ড করতে পারো। এর সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট আছে যে যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সম্ভব হলে একটা লাইক এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমি সাবস্ক্রাইব করার কথা বলবো না, সেটা তোমাদের একান্তই নিজস্ব ব্যাপার, কিন্তু যদি তোমাদের পছন্দ হয়ে থাকে ক্লাসটা তাহলে তোমরা একটা লাইক করতে পারো। কেননা ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী যদি কোনো ভিডিওতে লাইক পড়ে সেক্ষেত্রে কি হয় না, ভিডিওটা স্প্রেড হয়, ভিডিওটা অন্যান্য যারা ভিউয়ার্সরা আছে তাদের কাছে রেকমেন্ডেশনে ভিডিওটা যায়। সো সেই জন্যই লাইক করতে বলা, আর শেয়ারটাও সেম কারণেই। তোমাদের যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ থেকে থাকে সেখানে তোমরা পারলে ভিডিওগুলো শেয়ার করে দিও যদি তোমাদের এই ভিডিওটা বেনিফিশিয়াল বলে মনে হয়। আমি একটা প্লে লিস্টও ক্রিয়েট করে দিচ্ছি, সেই প্লে লিস্টটাও তোমরা নিচে পেয়ে যাবে। সেই প্লে লিস্টে সমস্ত ক্লাসগুলো পরপর দেওয়া আছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো দিস ইজ আওয়ার ক্লাস 6, ওকে। অ্যান্ড আজকে আমরা 12th অক্টোবরের ফার্স্ট শিফটটা আলোচনা করব। চলো ফার্স্ট কোয়েশ্চেন, আর টার্নিং পয়েন্ট, ওকে। এই ইডিয়ামটার মানে কি হবে? দেখো, আর টার্নিং পয়েন্ট এটা যদি তুমি এমনিও ভাবো, তার মানে এমন একটা মুহূর্তের কথা হয়তো এখানে বলা হচ্ছে যেখানে তোমার লাইফে একটা টার্ন আসছে, বা কোনো একটা, সেটা লাইফ হোক আর কোনো কিছু প্রসপেক্টেই যদি আমি সেটা ডিসকাস করি, যে কোনো কিছু একটা টার্ন আসছে, মানে হয়তো কোনো চেঞ্জেসের কথা বলা হচ্ছে, এমন একটা মুহূর্ত যেখানে হয়তো তোমার লাইফে কোনো চেঞ্জেসের কথা বলা হচ্ছে, ওকে। তো এটার মানেটা হচ্ছে যে স্পেসিফিক সিগনিফিক্যান্ট মোমেন্ট when something begins to change, ওকে। স্পেসিফিক সিগনিফিক্যান্ট মোমেন্ট when something begins to change মানে এমন একটা মুহূর্তের কথা আমি বলছি যে সময় কিছু একটা চেঞ্জ হওয়া শুরু হলো, ওকে, চেঞ্জ হওয়া শুরু হলো, ওকে। আর টার্নিং পয়েন্ট, সো অপশনসগুলো কি আছে দেখে নেবো। দ্য টাইম when people decide to give up plans। গিভ আপ মানে কি? গিভ আপ মানে আমাকে বলো তোমরা কমেন্ট করে। গিভ আপ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, ওকে। আ চেঞ্জ অফ ডেস্টিনি দ্যাট ইজ সারপ্রাইজিং, আ ডিসিশন টু টার্ন থিংস অ্যারাউন্ড, দ্য টাইম অ্যাট হুইচ অ্যান ইম্পর্টেন্ট চেঞ্জ স্টার্ট। দেখো এই দুটো অপশানে মিনিংটা কিন্তু কাইন্ড অফ সিমিলার, ওকে, বাট আমরা কনফিউজ হব না। আমরা টার্নিং পয়েন্ট মানে যেটা বুঝতে পারছি যে এমন একটা মুহূর্তের কথা বলেছে যেখানে কিছু না কিছু একটা চেঞ্জেস শুরু হচ্ছে। So fourth one is the correct answer, the time at which an important change start, okay. যেমন তোমরা যখন গভর্নমেন্ট কোনো এক্সামে সিলেকশন নেবে, তোমরা যখন একটা জব পেয়ে যাবে, তখন কিন্তু সেটা তোমাদের লাইফের একটা টার্নিং পয়েন্ট হবে। আর সেই টার্নিং পয়েন্টটা খুব বেশি দেরি নেই বলেই আমার মনে হয় খুব জলদি আমাদের যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা ইমপ্রুভমেন্ট করতে হবে, সেটাকে আরো বেটার করতে হবে আমাদের যা কন্ডিশন এখন আছে, আর তাতেই এই টার্নিং পয়েন্টটা তোমাদের লাইফে আসতে আর বেশি দেরি হবে না, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন, আনইউজুয়াল। আনইউজুয়াল মানে যেটা ইউজুয়াল নয়, ওকে, মানে যেটা কমন নয়, যেটা ইউজুয়ালি হয় না, নট কমন, ওকে। সো এর অ্যান্টোনিম চেয়েছে কমন প্লেস, কোয়েশ্চেনেবল, রেয়ার, ফ্যান্টাস্টিক। সো চারটে অপশনের মধ্যে যেটা হওয়া উচিত, আমাকে অ্যান্টোনিম বের করতে বলেছে, সেটা হচ্ছে কমন প্লেস। আনইউজুয়াল মানে যেটা কমন নয়, আমরা সেটার কথা বলছি, তাহলে কমন প্লেস হওয়া উচিত, ওকে। আনসারটা কমন প্লেস হওয়া উচিত। ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কোয়েশ্চেনেবলের কিন্তু তোমরা এখানে স্পেলিংটা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। কোয়েশ্চেন আর তার সাথে এবেল ডিরেক্টলি এরকম অ্যাড হচ্ছে, কিছু এখানে কিছু রিমুভ হচ্ছে না কোনো লেটার, ওকে। তো এইগুলো কিন্তু বেশ ভালোভাবে জিজ্ঞাসা করা হয় তোমাদের স্পেলিং এররের কোয়েশ্চেন্সে। সো এগুলো কিন্তু পড়তে অবশ্যই হাত যেন চলতে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন, নেভার রং অর মেকিং আ মিস্টেক মানে যে কোনো সময় ভুল করে না তার কথা বলা হচ্ছে, তাকে কি বলবো? আনট্রাস্টওয়ার্দি, ইনফলিবল, ইনএলিজিবল, ইনকেপেবল। আনট্রাস্টওয়ার্দি মানে কি? ট্রাস্টওয়ার্দি নয়, তাই তো।
নট ট্রাস্টওয়ার্দি, দ্যাট ইজ কল্ড আনট্রাস্টওয়ার্দি, মানে যাকে আমি বিশ্বাস করতে পারবো না, যে বিশ্বাস করার যোগ্য না, ওয়ার্দি নয়। ওকে, ইনফলিবল, ইনফলিবল মানে হচ্ছে যে কখনো ভুল করে না, ওকে, যে কখনো মিস্টেক করে না। সো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ইনএলিজিবল, এবার এটা তো তোমরা অবশ্যই জানো, কারণ আমরা কি বলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কোনো একটা পরীক্ষা হলে বলি এই পরীক্ষাটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, মানে আমার কোন কোয়ালিফিকেশনটা থাকলে পরে আমি সেই পরীক্ষাটার জন্য এলিজিবল হব, মানে আমি দিতে পারবো। তো আমি যদি এলিজিবল না হই তাহলে কি বলবে, ইনএলিজিবল। ওকে, ইনএলিজিবল মানে নট এলিজিবল। ওকে, ইনকেপেবল মানে কেপেবল নয়, যে কোনো একটা কাজ করার জন্য যে কেপেবল নয় সে ইনকেপেবল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, স্পেলিং এর কোয়েশ্চেন, কম্পোজিশন, সাসপেনশন, আইডেন্টিফিকেশন, অ্যাপ্লিকেশন, বেশ চারটেই কিন্তু বেশ বড় বড় একদম ওয়ার্ড দিয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট অপশন দেখবো কম্পোজিশন, যেটা কিনা একদম ঠিক আছে। সেকেন্ডে দেখো সাসপেনশনে, সাসপেনশনে কি টি আছে, সাসপেনশনে কোনো টি নেই, এখানে হবে এস। ওকে, সাসপেনশনে কোনো টি নেই, এখানে হবে এস। আর আইডেন্টিফিকেশন, অ্যাপ্লিকেশন একদম কারেক্ট আছে, সো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ওয়ান হু ট্রিটস অ্যান্ড প্রিভেন্টস ডিজিজেস অফ দ্য হার্ট। এখন এটা তো তোমরা সবাই জানো, এই স্টেটমেন্টটা পড়ার সঙ্গে সঙ্গেই তোমরা হয়তো উত্তর পেয়ে গেছো। এখানে কি কি আছে, পিডিয়াট্রিশিয়ান, নিউরোলজিস্ট, প্যাথোলজিস্ট, কার্ডিওলজিস্ট। উইদাউট এনি ডাউট উই উইল চুজ দ্য ফোর্থ অপশন, কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট যে কিনা আমাদের হার্টের ডিজিজ এক্সপার্ট, যে হার্টের ডিজিজের ট্রিটমেন্ট করে এবং সেটার থেকে আমাদেরকে প্রিভেন্ট করে। ওকে, পিডিয়াট্রিশিয়ানের স্পেলিংটাও কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে, পিডিয়াট্রিশিয়ান। ওকে, পিডিয়াট্রিশিয়ান এমন ভাবে উচ্চারণ করবে যাতে তোমার যে এই যে স্পেলিংটা এটা যেন একদম ব্রেনে বসে যায়, ঠিক আছে, এমন ভাবে উচ্চারণ করবে। অ্যাকসেন্ট ফ্যাকসেন্ট এখন দূরে রাখো, অ্যাকসেন্ট পরে দেখা যাবে, আগে পরীক্ষায় পাশ করতে হবে। তো সেই জন্য উচ্চারণটা এমন করে করবে যাতে একদম যেন তোমার মাথায় যেন একদম স্পেলিংটা প্রিন্ট হয়ে যায় যে এর স্পেলিং এটা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফায়েবল, জাস্টিফায়েবল, এলিজিবল, লেজিবল, এর মধ্যে কোনটা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড সেটা আমাকে বের করতে হবে। সো দেখো, একটু আগে আমরা কি যেন একটা পড়লাম, কোয়েশ্চেনেবল, তাই না, কোয়েশ্চেনেবল পড়লাম, এবং সেখানে দেখলাম কোয়েশ্চেন আর তার সাথে যদি প্লাস এবেল করে দিই তাহলে যেটা আসছে সেটাই কোয়েশ্চেনেবল বলছে। তো এখানেও সেম ভাবে কি হবে না, আইডেন্টিফায়েবল মানে আইডেন্টিফাই আর তার সাথে যুক্ত হচ্ছে এবেল, ঠিক আছে। তো এখানে কি করলো, আইডেন্টিফাই এর যেটা আমরা জানি ছোটবেলায় আমরা পড়েছি ওয়াইটা আই হয়ে গেল, কিন্তু তার সাথে এটাকেও উড়িয়ে দিয়েছে, যেটা একেবারেই হবে না, হবে কি আইডেন্টিফায়েবল। ওকে, আইডেন্টিফায়েবল বা আইডেন্টিফায়েবল যেভাবে তোমরা উচ্চারণ করো। ওকে, সো তাহলে এখানে একটা এ মিসিং আছে, দ্যাটস ওয়াই ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, যেমন দেখো জাস্টিফায়েবল, এখানে কি হচ্ছে জাস্টিফাই তার সাথে যুক্ত হচ্ছে এবেল, এবার দেখো ওয়াইটা হয়ে গেল আই, তাই হচ্ছে না, দেখো জাস্টিফাই তার সাথে এবেল। এলিজিবল যেটা আমরা এক্ষুনি পড়লাম, ইনএলিজিবল, এলিজিবল। আর লেজিবল মানে কি, আমি যদি বলি যে আমার হ্যান্ডরাইটিং কি লেজিবল, মানে আমার হ্যান্ডরাইটিং কি বোঝা যাচ্ছে, পড়া যাচ্ছে, সেটা হচ্ছে লেজিবল। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার এনাফ টু রিড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, I have no inform about today's meeting with the managing director. পড়ে কি বোঝা যাচ্ছে যে আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না আজকের মিটিং সম্পর্কে, আজকের মিটিং উইথ দ্য ম্যানেজিং ডিরেক্টর, এমডির সাথে যে আজকের মিটিংটা ছিল সে সম্পর্কে আমার কাছে কোনো তথ্য ছিল না। আই হ্যাভ নো ইনফর্ম, সো আই হ্যাভ নো ইনফর্ম তো হতে পারে না, কি হতে পারে, আই হ্যাভ নো ইনফরমেশন। ওকে, আমার কাছে কোনো তথ্য ছিল না। ওকে, গ্রামাটিক্যাল এররটা তাহলে এইখানে রয়েছে, তার মানে থার্ড ওয়ানে রয়েছে গ্রামাটিক্যাল এরর। ওকে, থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। এটা কারেক্ট করলে পরে সেন্টেন্সটা কি হবে, আই হ্যাভ নো ইনফরমেশন অ্যাবাউট টুডেজ মিটিং উইথ দ্য ম্যানেজিং ডিরেক্টর। ওকে, নেক্সট ওয়ান, দ্য অফিস সুপারিনটেন্ডেন্ট আস্কড মি টু লিভ মাই জব অ্যাপ্লিকেশন ড্যাশ হিম। দেখো সুপারিনটেন্ডেন্ট এই স্পেলিংটাও কিন্তু দেখে নেবে। তো দেখো এখানে হচ্ছে যখন আমরা কারোর সাথে কোনো কাজ করি বা কোনো প্লেসে কাজ করি সেখানে আমরা ইউজ করি উইথ। ওকে, তো সেই জন্য আমরা এখানে বলবো যে সুপারিনটেন্ডেন্ট আমাকে কি বললো, যে আমার জব অ্যাপ্লিকেশনটা তার কাছে রেখে দিয়ে যেতে। ওকে, টু লিভ উইথ হিম, সো লাস্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, উইথ। ওকে, চলো নেক্সট, গ্লিটারিং। গ্লিটারিং মানে কি, গ্লিটারিং মানে হচ্ছে চকচকে, চকচক করলেই শোনা হয় না, সে একটা প্রভাব আছে না আমাদের। ওকে, তো চলো গ্লিটারিং এর কিন্তু স্পেলিংটা দেখে নেবো। আমি এখানে চেয়েছে অ্যান্টোনিম, তো কি কি আছে, স্টিঙ্গি, অ্যাট্রাকটিভ, ডাল, শাইনি। দেখো শাইনি তো কাইন্ড অফ সিনোনিম হয়ে গেল না গ্লিটারিং এর, তো সেই অনুযায়ী ডাল হওয়া উচিত, ডাল অর বোরিং যেটাকে আমরা বলি। ওকে, ডালের আর একটা সিনোনিম বলতে পারো, সো থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার।
আচ্ছা স্টিঙ্গি মানে কি? স্টিঙ্গি মানে হচ্ছে কৃপণ। ওকে, স্টিঙ্গি মানে হচ্ছে কৃপণ, বা এটাকে আমরা বলতে পারি মাইজারলি। ওকে, আমি জাস্ট দুটো ক্লাস আগে হয়তো ক্লাস 3 আর ক্লাস 4-এ আমি হয়তো জিজ্ঞাসা করেছিলাম তোমাদেরকে যে মাইজারলির মিনিং কি, আমাকে তোমরা কমেন্ট করে জানাও। তো দেখো সেই মাইজারলি আবার চলে এসছে। তো মাইজারলি মানে হচ্ছে কৃপণ, বা এর আর একটা সিনোনিম হচ্ছে স্টিঙ্গি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। প্রবেশ টিচার মেক্স হিম ফিল অ্যাজ ইফ হি ইজ ড্যাশ। তাহলে প্রবেশের টিচার প্রবেশকে এমন কিছু একটা ফিল করাচ্ছে অ্যাজ ইফ, তাতে যেন মনে হচ্ছে অ্যাজ ইফ হি ইজ, মানে এখানে আইদার কিছু পজিটিভ জিনিস প্রবেশের টিচার প্রবেশকে ফিল করাচ্ছে, আর নয়তো কিছু নেগেটিভ জিনিস প্রবেশকে ফিল করাচ্ছে, যে কোনো একটাই হতে পারে। ওকে, তো এখানে অপশন আছে ইনফ্লুয়েন্সিয়াল, ইনকম্পিটেন্ট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ইনভিজিবল। তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট তো মানে কাউকে তো আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বলে এরকম সম্বোধন করি না, সো ইনঅ্যাপ্রোপ্রিয়েট হতে পারে না। ইনভিজিবল মানে যাকে চোখে দেখা যায় না, তো সেটাও সম্ভব না। ওকে, ইনফ্লুয়েন্সিয়াল অর ইনকম্পিটেন্ট। এবার মেক্স হিম ফিল অ্যাজ ইফ হি ইজ ইনফ্লুয়েন্সিয়াল, হি ইজ ইনফ্লুয়েন্সিয়াল তো হতে পারে না, হি ইজ অ্যান ইনফ্লুয়েন্সার, এরকম আমরা বলতে পারি। হি ইজ ইনফ্লুয়েন্সার, এটা আমরা বলতে পারি। ওকে, ইনফ্লুয়েন্সার, বাট হি ইজ ইনফ্লুয়েন্সিয়াল, দ্যাট ইজ নট আ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ওকে, তো পড়ে থাকলো সেকেন্ড ওয়ান, যেটা কিনা ইনকম্পিটেন্ট। আর ইনকম্পিটেন্ট মানে কি? ইনকম্পিটেন্ট মানে হচ্ছে অযোগ্য, মানে সে যোগ্য না। দ্যাট মিনস আমরা যেটা প্রথমে ধরেছিলাম যে পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটা অ্যাপ্রোচ হবে, তো সেটা হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ। প্রবেশের টিচার প্রবেশকে এমন একটা ফিল করে যাতে মনে হয় যেন সে যেন অযোগ্য। ওকে, সে যেন অযোগ্য, মানে বলতে পারো ওয়ার্থলেস এর সিনোনিম। ওকে, ওয়ার্থলেস। সো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। Pravesh teacher makes him feel as if he is incompetent. Next, according to a recent survey, around 60% of children under the age of 5 years has been immunized. এবার দেখো, একটা সার্ভে অ্যাকর্ডিং বলা হচ্ছে যে প্রায় 60% বাচ্চারা যাদের কিনা 5 বছরের নিচে বয়স, তাদেরকে ইমিউনাইজ করা হয়ে গেছে। ওকে, বাট এখানে হ্যাজ বিন ইমিউনাইজড হওয়া উচিত। ওকে, এখানে একটা ডি হবে, কেননা আমরা এখানে কি ইউজ করছি? প্রেজেন্ট পারফেক্ট ইউজ করছি। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট ইউজ করছি। তো হ্যাজ বিন ইমিউনাইজ তো হতে পারে না, এখানে তো আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লাগবে। ওকে, সো থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, এটা হবে হ্যাজ বিন ইমিউনাইজড। নেক্সট, দ্য হেলথ মিনিস্টার হ্যাজ বিন ডিসচার্জড ফ্রম দ্য হসপিটাল ড্যাশ হি। তোমাদেরকে আমি ফার্স্ট ক্লাসে, আমার মনে হচ্ছে ক্লাস 1-এ হয়তো তোমাদেরকে, বা ক্লাস 2ও হতে পারে, অর ক্লাস 2ও হতে পারে, যে তোমাদের কোয়েশ্চেন ট্যাগ নিয়ে আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিলাম এবং বলেছিলাম কমেন্টে তোমাদেরকে বলতে যে সেটা কি হবে। তো যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে কোয়েশ্চেন ট্যাগ এমন একটা চ্যাপ্টার এসপি বুকশিতে পেয়ে যাবে, সেখান থেকে প্রায় দেখা যায় যে একটা কোয়েশ্চেন অ্যাটলিস্ট আসে, একটা কোয়েশ্চেন করতে পারলেই 2 মার্কস হয়ে যাবে, এবং সেটা খুবই একটা ভালো চ্যাপ্টার, মানে কত কিছু কমপ্লিকেশনস নেই। তোমাদেরকে লাস্ট আমি ওই শিফটটা তো এক্সপ্লেন করেছি, এখানেও আরেকবার বলে দিচ্ছি যে কোয়েশ্চেন ট্যাগের কোয়েশ্চেনে কীরকম থাকে, যে একটা স্টেটমেন্ট থাকে, প্রথমে স্টেটমেন্ট থাকে, আর এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে। ওকে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে। তো স্টেটমেন্টটা যদি পজিটিভ অ্যাপ্রোচ থাকে, তাহলে নেগেটিভ অ্যাপ্রোচে থাকে কোয়েশ্চেন ট্যাগটা, মানে যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, এটা যদি নেগেটিভে থাকে তাহলে এটা পজিটিভে থাকে। মানে আমি একটা স্টেটমেন্ট দিলাম, তারপর আমি জিজ্ঞেস করলাম এটা কি হয়েছিল, বা এটা কি সে নয়, এরকম আর কি। মানে আমি জিজ্ঞাসা করছি, যে স্টেটমেন্টটা আমি বললাম সেটা আমি উল্টে এখানে কোয়েশ্চেনটাকে জিজ্ঞাসা করছি এটা কি এরকম ব্যাপার। কিন্তু কিছু নেগেটিভ ওয়ার্ড হয়, যেমন সেলডাম, এগুলো হচ্ছে ইটসেলফ নেগেটিভ ওয়ার্ড। তো সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সে দেখবে হয়তো কোনো ডিডেন্ট বা ডু নট বা নো, মানে নো টাইপের কিছু হয়তো ইউজই হয়নি। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেনটা কি হবে? পজিটিভ হবে। তোমরা এরকম ভাববে যে স্টেটমেন্টে তো কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করা হয়নি, তাহলে নিশ্চয়ই কোয়েশ্চেনটা একটা নেগেটিভ হবে, কিন্তু তা নয়। আমাদেরকে কোয়েশ্চেনটা পড়ে, মানে স্টেটমেন্টটা পড়েও বুঝতে হবে যে অ্যাকচুয়ালি বলতেটা কি চাইছে। তো এখানে বলছে যে হেলথ মিনিস্টারকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। হেলথ মিনিস্টার হ্যাজ বিন ডিসচার্জড, তাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। মানে এখানে আমি তাহলে উল্টোটা জিজ্ঞেস করবো, তাকে কি ডিসচার্জ করা হয়নি, মানে আমি নাটা জিজ্ঞেস করবো তাকে কি হয়নি ডিসচার্জ করা, তাহলে কি হওয়া উচিত? এখানে হ্যাজ আছে, তো সিম্পলি এখানে হবে হ্যাজ নট হি। ওকে, হ্যাজ নট হি, ডিডন্ট, হ্যাডন্ট, হ্যাভন্ট। হ্যাভ তো হতেই পারে না, আমি একজন সিঙ্গেল পার্সনের কথা বলছি। আর ডিড, হ্যাড এগুলো তো পাস্টে চলে গেল, এটা তো সিম্পলি প্রেজেন্ট পারফেক্টে চলছে। তো সিম্পলি এখানে হ্যাজ আছে, আমি এখানে বসিয়ে দেবো হ্যাজটা তুলে এখানে একটা নট যোগ করে দেবো, হ্যাজ নট হি। ওকে, সো থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে,
Next question, I received a lot of dash from my family members who are very encouraging. তার মানে এখানে কোনো পজিটিভ জিনিস বসবে, যার জন্য আমি কি বলতে চাইছি যে হু আর ভেরি এনকারেজিং, মানে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সম্পর্কে বলছি যারা কিনা খুব এনকারেজিং। ওকে, তার মানে নিশ্চয়ই এখানে তারা এমন কিছু করে যার থেকে আমি খুব এনকারেজমেন্ট পাচ্ছি। সো অপশনস কি আছে, অ্যাম্বিশন, এক্সপেকটেশন, ইন্সপিরেশন, ইনভাইটেশন। আই রিসিভড আ লট অফ অ্যাম্বিশন ফ্রম মাই ফ্যামিলি মেম্বার্স। I received a lot of ambition from my family members, এটাতে কোনো মানে দাঁড়ায় না। ওকে, I received a lot of expectation from my family members, সেটা যদি হয় তারপরে who are very encouraging টা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট দাঁড়ায় না। নেক্সট হচ্ছে ইন্সপিরেশন, যেটা কিনা একমাত্র কারেক্ট এখানে হতে পারে। ওকে, আমি অনেক ইন্সপিরেশন পাই আমার ফ্যামিলি মেম্বার থেকে এবং সেখান থেকে আমি অনেকটা এনকারেজড ফিল করি। ওকে, I received a lot of inspiration from my family members who are very encouraging. Okay, third one is the correct answer. Chalo, next question. These days my parents are been taking care of my health and want me to eat nuts and seeds which are rich in vitamins and minerals. Okay, তো এখানে বলছে these days my parents are been taking, these days মানে এটা একটা কন্টিনিউয়াস কিছু এখানে বসবে। ওকে, কন্টিনিউয়াস টেন্সে হবে, মানে এটা এখন চলছে যে এই কদিন আমার প্যারেন্টস আমার খুব মানে আমার হেলথের খুব কেয়ার নিচ্ছে। ওকে, সো এখানে আর বিং টেকিং এর দরকার নেই, বিংটাকে আমি এখান থেকে সরিয়ে দিই না, আর টেকিং করে দিই, তাহলেই তো হয়ে যায়, তাই না? আর এর সাথে সাথে রেস্ট অফ দ্য সেন্টেন্সও কিন্তু খেয়াল করবে যে কিভাবে গ্রামারটাকে ইউজ করছে। যেমন দেখো এখানে হুইচ আর রিচের সাথে কিন্তু ইন বসিয়েছে, এইভাবে কিন্তু শিখতে হয় আর কি। ঠিক আছে, এইভাবে শিখবে যে শুধু এখানে আনসার দিয়েছে এটা হবে, সাবস্টিটিউট করতে হবে, কি সাবস্টিটিউট করলাম পড়ে চলে গেলাম, এটা নয়। পুরো সেন্টেন্সটা যদি তুমি পড়ো না পয়েন্ট টু পয়েন্ট, প্রত্যেকটা ওয়ার্ড থেকে তোমরা কিছু না কিছু শিখতে পারবে। যেমন দেখো ওয়ান্ট মি, ওয়ান্ট মি, কেননা ওয়ান্ট কেন বলছে, প্যারেন্টস যেহেতু প্লুরাল আছে। ওকে, তো ওয়ান্ট মি টু ইট নাটস অ্যান্ড সিডস হুইচ আর, এবার এখানে আর কেন ইউজ করছি আমি, এখানে বলেছি নাটস অ্যান্ড সিডস, তার জন্য আমি আর ইউজ করছি। ওকে, এবার বলছে রিচ ইন ভিটামিনস অ্যান্ড মিনারেলস, রিচ তাহলে রিচ ইন ভিটামিনস, এখানে ইন প্রিপোজিশন ইউজ হয়। ওকে, এইভাবেই কিন্তু আমাদেরকে একটা জিনিস ক্যাপচার করতে হবে এবং আমাদেরকে নোট বানাতে হবে খাতায়। ওকে, তো তাহলে এখানে ফার্স্ট ওয়ান শুড বি দ্য কারেক্ট আনসার এবং সেটাই কারেক্ট হচ্ছে, দিস ডেজ মাই প্যারেন্টস আর টেকিং কেয়ার। ওকে, টেকিং গ্রেট কেয়ার অফ মাই হেলথ। চলো নেক্সট কোয়েশ্চেন, অনুরাগ আস্কড মি হোয়াই ডিডন্ট ইউ পে দ্য ড্রাইভার। এবার এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই ন্যারেশনের কোয়েশ্চেন, তাই না? ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচের যে কোয়েশ্চেন হয় না সেটা অ্যাকচুয়ালি, কিন্তু এটাকে ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স বানিয়ে দিয়েছে। তো এখানে কি হবে, যদি এটা একটা ডিরেক্ট স্পিচ হতো, ওকে, যদি একটা ডিরেক্ট স্পিচ হতো, মানে ধরো এখানে কমা, ইনভার্টেড কমা চলে এলো, এখানে কোয়েশ্চেন মার্ক চলে এলো, তাহলে কিন্তু কাইন্ড অফ এটা ঠিক থাকতো। কিন্তু সে সমস্ত তো কিছু নেই, এটা তো ইনডিরেক্টে হবে, মানে এটা ইনডিরেক্ট দিয়েছে, এখানে কোনো কমা ইনভার্টেড কমা কিছুই দেয়নি, তাহলে এটা ইনডিরেক্ট স্পিচ। তাহলে ইনডিরেক্ট স্পিচে অনুরাগ আস্কড মি, তারপর ইউ কি করে হবে, কারণ ইনডিরেক্ট, তাহলে এখানে আই হওয়া উচিত, আমার ব্যাপারে বলছে না, তো ইনডিরেক্ট স্পিচে তো আমিই থাকবো, ইউ তো হবে না, ইউ তো ডিরেক্টে থাকবে। অ্যান্ড ডিডেন্ট, হোয়াই ডিডেন্ট, মানে আমি যদি এটাকে ডিরেক্ট স্পিচে রাখতাম তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতো, কিন্তু এখন তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি না হয় তাহলে আগে তো ডিডেন্ট বসবে না, একে যেতে হবে পরে। ওকে, সো হোয়াই আই ডিড নট পে দ্য ড্রাইভার, সিম্পলি এটা হবে। ওকে, তো অপশনস কি আছে, ইউ ডিডেন্ট, ইউ তো হবেই না, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ডও হবে না। ডিডেন্ট আই পেড, এক তো ডিডেন্ট সামনে আসবে না, তার উপর আবার ডিডেন্ট একবার বলে দিয়েছি, তারপর আবার পেড কিসের, তারপর তো সিম্পল একদম ভার্বের ফার্স্ট ফর্ম বসবে যেটা কিনা পে। ওকে, সো এটাও হবে না, সো লাস্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, হোয়াই আই ডিডেন্ট পে দ্য ড্রাইভার। ওকে, চলো নেক্সট, ড্রপ ইন, একটা ফ্রেজাল ভার্ব। ওকে, ড্রপ ইন, সো ড্রপ ইন এর কি মানে, ড্রপ ইন মানে হচ্ছে একটা ইনফর্মাল or casual visit to any place or person. ওকে, কারোর সাথে তুমি ক্যাজুয়ালি দেখা করতে গেছো বা কোনো প্লেস তুমি ভিজিট করতে গেছো, তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ড্রপ ইন। সিমিলারলি আমরা ড্রপ বাইও ইউজ করতে পারি। ওকে, দুটোর মানে সেম, এই দুটোর মানে সেম, ফ্রেজাল ভার্ব আলাদা কিন্তু মানে সেম। ওকে, ড্রপ ইন মানেও ক্যাজুয়াল ভিজিট অ্যান্ড ড্রপ বাই মানেও ক্যাজুয়াল ভিজিট। ওকে, তো অপশনস কি কি আছে, রিডিউস ইন নাম্বারস, হ্যাভ ভেরি লিটল এফেক্ট, পে আ ক্যাজুয়াল ভিজিট, go back on a promise. So according to this meaning, of course third one is the correct answer,
pay a casual visit. Okay, next question. Cakes are Joya's favorite snack, even samosas is Aparna's preferred choice. এবার দেখো আমাকে এখানে সাবস্টিটিউশন রিকোয়ার্ড কিনা সেটা জিজ্ঞাসা করা হয়েছে। এখানে অ্যাকচুয়ালি এই পোর্শনটা আন্ডারলাইন্ড পোর্শন, ওকে, এটা আন্ডারলাইন্ড পোর্শন, ঠিক আছে। সো আমাকে দেখতে হবে যে এই পোর্শনটার ইমপ্রুভমেন্টের দরকার আছে কিনা, ওকে। এবার দেখো কেকস আর জয়াস ফেভারিট স্ন্যাক, মানে বলছে যে জয়ার ফেভারিট স্ন্যাক হচ্ছে কেক, ঠিক আছে। আর ইভেন মানে কি? ইভেন মানে এমন কি, এমনকি সিঙ্গারা বা সামোসা হলো অপর্ণার প্রেফার্ড চয়েস, ওকে। এবার তুমি একটা কথা ভাবো, এখানে একটা অন্য মানুষের কথা বলা হচ্ছে যে কিনা জয়া, এখানে একটা অন্য মানুষের কথা বলা হচ্ছে যে কিনা অপর্ণা, এবং দুজনের যে পছন্দ সেটাও আলাদা। বলছে জয়ার ফেভারিট স্ন্যাক কেক, আর এদিকে অপর্ণার হচ্ছে প্রেফার্ড চয়েস হচ্ছে সামোসা বা সিঙ্গারা। তাহলে মাঝখানে আমি ইভেন মানে এমন কিটা কি করে ইউজ করবো, মানে কোনো মানে দাঁড়াচ্ছে কি? আমি যদি এমন কি মানে বললাম যে জয়ার ফেভারিট স্ন্যাক হচ্ছে কেক, এমনকি অপর্ণারও ফেভারিট স্ন্যাক হচ্ছে সামোসা, মানে আমি যদি এরকম বলতাম এমনকি অপর্ণাও প্রেফার্ড চয়েস হচ্ছে কেক, তাহলে না হয় আমি ইভেন ইউজ করতে পারতাম, তাই না? মানে এরকম যদি বোঝাতে চেষ্টা করছি যে সেম জিনিসই দুজনের ফেভারিট চয়েস, তাহলে আমরা এমন কি ইউজ করতে পারি, মানে এমনকি অপর্ণাও কেক পছন্দ করে, এমনকি অপর্ণারও প্রেফার্ড চয়েস কেক, বাট তা তো নয়, অপর্ণার তো পুরো আলাদা প্রেফার্ড চয়েস যেটা কিনা সামোসা। তাহলে এখানে ইভেন ওয়ার্ডটা গন্ডগোল আছে, হতে পারে না। তো সাবস্টিটিউশন অবভিয়াসলি রিকোয়ার্ড, বাট সামোসাস বি, সামোসাসের পর তো বি এর ব্যাপার আসছেই না, আর আমি কিন্তু কেন ইউজ করতে যাব, আর আইদার অরের ব্যাপারও নেই, তাহলে অফকোর্স ওয়াইল, মানে যেখানে জয়ার ফেভারিট স্ন্যাক হচ্ছে কেক, সেখানে অপর্ণার প্রেফার্ড চয়েস হচ্ছে সামোসা, ওকে। সো কেকস আর জয়াস ফেভারিট স্ন্যাক, ওয়াইল সামোসাস, আচ্ছা এখানে ইজ আছে সেটাও হবে না, আর হবে অফকোর্স। সো ওয়াইল samosas are Aparna's preferred choice, okay, fourth one is the correct answer. Next, though they worked day and night to build the highway before the deadline, they could not completed it. এই বড় বড় একটু সেন্টেন্স দেওয়ার কিন্তু এটাই মজা, তোমরা বড় সেন্টেন্স দেখেই ভয় পেয়ে যাবে এবং তখন তোমরা ভাববে যে বাবা কোথায় আছে এরা, আমি তো খুঁজে পাবো না, বা স্কিপ করার চেষ্টা করবে। কিন্তু সবসময় মনে রাখবে যদি বড় সেন্টেন্স দেয় দেখবে হয়তো তার এররটাও বেশ সোজা দিয়েছে, কেননা মানুষকে বড় সেন্টেন্স দিয়ে কনফিউজ খুব ইজিলি করা যায়। বড় সেন্টেন্স দিলে ক্যান্ডিডেটরা কি করবে, এত বড় সেন্টেন্স পড়ার সময় নেই, পরেরটায় চাই। কিন্তু বড় সেন্টেন্স দিলে সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওখানে এমন একটা এরর দিয়ে রেখেছে যেটা হয়তো তোমার একবার সেন্টেন্সটা পড়লে পরেই চোখে পড়ে যাবে, যেমন এটা তোমাদের পড়ে গেছে। দে কুড নট কমপ্লিটেড ইট হবে কি না, দে কুড নট কমপ্লিটেড হবে, সিম্পলি দে কুড নট কমপ্লিটেড। কুড নটের পর আবার আমি ভার্বের ফার্স্ট ফর্ম কেন বসাতে যাব, নিশ্চয়ই ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো না, তাই না? তো এই ধরনের বড় সেন্টেন্স দিলে একবারে চেষ্টা করে পুরো সেন্টেন্সটা পড়ে একদম এরর একবারে বের করে ফেলতে, কারণ বড় সেন্টেন্স দেওয়াই হয় শুধুমাত্র ক্যান্ডিডেটকে কনফিউজ করার জন্য। এখন যদি সেটা টিয়ার 2 মানে সিজিএল টিয়ার 2 এর কোশ্চেন হয় তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার, সেটা একটু কমপ্লিকেটেড হয়ে থাকে। কিন্তু এমটিএস এর কোনো শিফটে সেরকম এমন কোনো কমপ্লিকেটেড সেন্টেন্স দেওয়া হবে না যেটা তো তোমরা ফাইন্ড আউটই করতে পারবে না যে এরর কি আছে, ওকে। সো অফকোর্স ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, কুড নট কমপ্লিট ইট হবে, ওকে, কমপ্লিটেড হবে না। চলো নেক্সট, ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি? স্বচ্ছ, তাই না? ট্রান্সপারেন্ট তো শাইনি, ক্লিয়ার, ওপেক, প্রিটি, আমাকে চেয়েছে সিনোনিম। সো সিনোনিম অবভিয়াসলি ক্লিয়ার হবে, ট্রান্সপারেন্ট মানে কি ক্লিয়ার, স্বচ্ছ, ওকে। ওপেক কি? ওপেক তো উল্টে এখানে অ্যান্টোনিম হয়ে গেল, তাই না? ওপেক হলো অ্যান্টোনিম আর ক্লিয়ার হচ্ছে ট্রান্সপারেন্টের সিনোনিম। সো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন, পলিউশন মানে কি? দূষণ, ওকে। তো দূষণের সিনোনিম চেয়েছে এখানে কন্টামিনেশন, ক্রিয়েশন, এক্সপ্যানশন, অ্যাগ্রাভেশন। সো এখানে যে অপশনসগুলো আছে তার মধ্যে অবশ্যই কন্টামিনেশন যে ফার্স্ট ওয়ার্ডটা সেটাই হচ্ছে পলিউশনের সিনোনিম, ওকে। কন্টামিনেশন তোমরা স্পেলিংটাও কিন্তু দেখে নেবে। ক্রিয়েশন, এক্সপ্যানশন মানে তো তোমরা জানো। অ্যাগ্রাভেশন, অ্যাগ্রাভেশন মানেটা তোমাদের একটু জানা দরকার। অ্যাগ্রাভেশন মানে হচ্ছে কোনো একটা সিচুয়েশন ধরো খারাপ আছে সেটাকে আরো খারাপ করা, মানে ব্যাড থেকে ওয়ার্স করা কোনো সিচুয়েশনকে, কোনো জিনিসকে অ্যাগ্রাভেট করা, ওকে। দ্য স্টেট অফ বিকামিং ওয়ার্স অর মোর সিরিয়াস, সেটাকে আমরা বলবো অ্যাগ্রাভেশন। সিনোনিমটা কিন্তু তোমরা মনে রাখবে, এক্সাজারবেশন, ওকে। বানানটা ভালো করে দেখে নাও, এক্সাজারবেশন, ওকে, এক্সাজারবেশন। সো এটা হলো অ্যাগ্রাভেশনের সিনোনিম, আর এটা বেশ এসএসসির ফেভারিট আর কি, এক্সাজারবেশন।
চলো, সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার এবং এরপর শুরু হবে আমাদের ক্লোজ টেস্ট। ওকে, তো ক্লোজ টেস্টটা যেটা দেখে মনে হচ্ছে এটা কোভিড-19 নিয়ে একটা কিছু দিয়েছে, তো চলো দেখে নেওয়া যাক কি বলছে। উইথ কোভিড-19 কেসেস গোয়িং ডাউন ইন দিল্লি, মেনি হসপিটালস হ্যাভ ড্যাশ শিফটিং দেয়ার ফোকাস টু আদার ফ্যাসিলিটিস ফর দ্য ট্রিটমেন্ট অফ নন কোভিড পেশেন্ট। মানে দিল্লির অনেক হসপিটালের কথা বলা হচ্ছে যে কোভিড-19 কেস থেকে নন কোভিড-19 যে কেসগুলো আছে সেগুলোর জন্য তাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলোর দিকে তারা শিফট করছে, সেগুলোর দিকে তারা ফোকাস করছে। ওকে, অ্যাট আ টাইম ওয়েন ড্যাশ প্রেশার অফ নন কোভিড পেশেন্টস কন্টিনিউস টু ইনক্রিজ, মানে এমন কিছু বলছে যখন যে নন কোভিড পেশেন্টদের যাদের কোভিড হয়নি সেসব যা পেশেন্টরা যারা অন্য কোনো রোগে যারা রোগাক্রান্ত তাদের সংখ্যা যখন বাড়া শুরু করছে, দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন ড্যাশ হসপিটালস টু রিটেইন ব্যাকআপ health workers for 100 beds and move the remaining dash to the other units। তাহলে এখানে কিছু বেডের সংখ্যা বাড়ানোর কথা বলছে মিউনিসিপ্যাল কর্পোরেশন নন কোভিড পেশেন্টদের জন্য। ওকে, this move is expected to bring relief to many patients suffering from other diseases dash cancer, heart or kidney disease which need urgent services। এই যে একটা মুভ নেওয়া হলো, এই যে মিউনিসিপ্যাল কর্পোরেশন যে একটা স্টেপ নিল, তার জন্য যারা নন কোভিড পেশেন্ট ছিল, যারা কিনা বিভিন্ন রকমের রোগ যেরকম ক্যান্সার, কিডনি বা হার্ট ডিজিজ থেকে ভুগছে, তাদের জন্য এটা একটা রিলিফ হলো। কেননা এই সমস্ত রোগের ক্ষেত্রে তো আর্জেন্ট ইমার্জেন্সি সার্ভিসের দরকার, এগুলোর জন্য তো ওয়েট করা যায় না কোনোভাবে, তো সেই জন্য তারা একটা রিলিফ ফিল করলো এটা স্টেপের জন্য। ওকে, তো চলো এবার আমরা ক্লোজ টেস্টটা দেখে নিই। ফার্স্ট হচ্ছে উইথ কোভিড-19 কেসেস গোয়িং ডাউন ইন দিল্লি, মানে দিল্লিতে যখন কোভিড-19 কেসেস কমা শুরু করলো, many hospitals have dash shifting their focus to other facilities for the treatment of non-COVID patients। So have এখানে কি হবে, এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট চলছে, তাই তো? তাহলে যেটা আছে আমাকে ভার্বের যে ফর্মটা আছে সেটা এখানে প্রেজেন্ট পারফেক্ট আমাকে করার জন্য, সেন্টেন্সটা করার জন্য যেটা বসাতে হবে সেটাই বসাবো। সো হ্যাভ স্টার্টেড হবে, তাই না? মেনি হসপিটালস হ্যাভ, তারপর কি আর হতে পারে, স্টার্টেড শিফটিং দেয়ার ফোকাস। ওকে, সো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। At a time when dash pressure of non-COVID patients continues to increase, তো এখানে কি বলতে চাইছে যে নন কোভিড পেশেন্টদের প্রেশারটা যখন বাড়া শুরু করলো, ওকে, তাহলে এটা একটা পার্টিকুলার প্রেশার। কি সে পার্টিকুলার প্রেশার? যে নন কোভিড পেশেন্টদের সংখ্যা যখন বাড়া শুরু করছে সেটা হচ্ছে একটা পার্টিকুলার প্রেশারের কথা বলছে। সো এই জন্য আমরা এখানে ডেফিনিট, এই প্রেশারটা একটা ডেফিনিট প্রেশার, তো সেই জন্য আমরা কি ইউজ করব, দা ইউজ করব। ওকে, লাস্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাট আ টাইম when the pressure of COVID-19 patients, ওকে, দ্য প্রেশার মানে সেই প্রেশারের কথা বলা হচ্ছে, কোনটা একটা পার্টিকুলার প্রেশার, দ্য প্রেশার অফ নন কোভিড পেশেন্টস কন্টিনিউস টু ইনক্রিজ। তোমরা বুঝতে পারছো এখানে কন্টিনিউস কেন হয়েছে, কারণ প্রেশারটাকে ডিফাইন করছে কিন্তু। ওকে, দ্য প্রেশার কন্টিনিউস টু ইনক্রিজ। এবার কিসের প্রেশার? নন কোভিড পেশেন্টদের প্রেশার। ওকে, নন কোভিড পেশেন্টদের সংখ্যা বেড়ে যাচ্ছে তার প্রেশার। ওকে, তো দ্য প্রেশার অফ non-COVID patients continues to increase. Next, the municipal corporation dash hospitals to retain backup health workers। The municipal corporation কি করেছিল? অ্যাডভাইস তো করেছিল, বোঝাই যাচ্ছে, কারণ সবকটা অপশানে অ্যাডভাইসই আছে। এবার আমাকে দেখতে হবে অ্যাডভাইজার কোন ভার্ব ফর্মটা এখানে বসবে। ওকে, এক তো দেখো অ্যাডভাইজিং, দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাডভাইজিং, এরকম তো হতে পারে না। যদি অ্যাডভাইসিংই হতে হতো তাহলে সামনে একটা ইজ বসতে হতো, তো সে সমস্ত কিছু তো নেই। এবার হ্যাজ অ্যাডভাইসড একমাত্র এটাই অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, কারণ হ্যাজ অ্যাডভাইস তো হবে না, এর সাথে একটা ডি লাগবেই। আর হ্যাভ অ্যাডভাইসটা হবে কি করে, দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার সাথে তো হ্যাভ বসতে পারে না। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন হ্যাজ অ্যাডভাইসড হসপিটালস টু রিটেইন ব্যাকআপ হেলথ ওয়ার্কার ফর 100 বেডস অ্যান্ড মুভ দ্য রিমেইনিং। এবার নেক্সট কোয়েশ্চেনে যাব। তাহলে এখানে কি হয়ে গেল, এখানে হয়ে গেল হ্যাজ অ্যাডভাইসড। ওকে, হ্যাজ অ্যাডভাইসড hospitals to retain backup health workers for 100 beds and move the remaining to other units, মানে other units এ মুভ করতে বলা হচ্ছে। মুভ দ্য রিমেনিং মানে বাকি যা আছে, বাকি কাদের কথা বলা হচ্ছে, গার্ডস, স্টাফ, মেম্বার্স, পেশেন্ট। দেখো পেশেন্টের কথা তো এখানে কোথাও বলাই হচ্ছে না, এখানে বলা হচ্ছে টু রিটেইন ব্যাকআপ হেলথ ওয়ার্কার্স ফর 100 বেডস। তাহলে এখানে বলছে হেলথ ওয়ার্কার্সদের কথা, অ্যান্ড মুভ দ্য রিমেইনিং মানে বাকি যারা আছে, তার মানে বাকি হেলথ ওয়ার্কার্সদের কথা বলা হচ্ছে। তাহলে এখানে হেলথ ওয়ার্কারের তো কোনো অপশন নেই, তাহলে কি হতে পারে, স্টাফ হতে পারে, তাই না?
গার্ডস তো হবে না, গার্ডসের ব্যাপার নেই, আর মেম্বার্স এখানে কোনো কিছু মেম্বারের কথাও বলা হচ্ছে না, তাহলে একমাত্র হেলথ ওয়ার্কারদের আমরা এখানে স্টাফ দিয়ে কিন্তু ইন্ডিকেট করতে পারি, বোঝাতে পারি। ওকে, সো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, মুভ দ্য রিমেইনিং স্টাফ টু দ্য আদার ইউনিটস। ওকে, সো আমাদের লাস্ট কোয়েশ্চেন এবার এসে গেছে, ক্লোজ টেস্টেরও লাস্ট কোয়েশ্চেন এটা। দিস মুভ ইজ এক্সপেক্টেড টু ব্রিং রিলিফ টু মেনি পেশেন্ট সাফারিং ফ্রম আদার ডিজিজেস ড্যাশ ক্যান্সার, হার্ট অর কিডনি ডিজিজ উইচ নিড আর্জেন্ট সার্ভিসেস। এবার ফ্রম আদার ডিজিজেস, আমরা যেমন বলি না আদার ডিজিজ, যেমন এই যেমন ক্যান্সার, হার্ট, কিডনি, তো যেমন এখন অ্যালং উইথ মানে কারো সাথের কথা তো বলা হচ্ছে না, সিমিলার টু, কিসের সিমিলার টু, কার সাথে সিমিলারিটির কথা বলা হচ্ছে তাও বলা হচ্ছে না। সো সাচ অ্যাজ, যেমন, ওকে, মানে আদার ডিজিজ মানে কোন ডিজিজের কথা বলা হচ্ছে, এই যে মুভটা নিল মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার জন্য যে সমস্ত পেশেন্টরা রিলিফ ফিল করছে সেই সমস্ত পেশেন্টরা কোন ডিজিজের কথা বলা হচ্ছে, সেই সমস্ত পেশেন্টদের কোন ডিজিজের কথা বলা হচ্ছে, যেমন ক্যান্সার, হার্ট, কিডনি ডিজিজ। ওকে, সো সাচ অ্যাজ আদার ডিজিজেস সাচ অ্যাজ ক্যান্সার, হার্ট অর কিডনি ডিজিজ। ওকে, সো থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। আর এর সাথে সাথে আজকে আমাদের এই সেশনটা শেষ হলো, এবং আশা করি তোমরা এই সেশন থেকে কিছু উপকার পাবে এবং কিছু না কিছু এক্সট্রা নলেজ নিয়েই তোমরা এই সেশনটা এন্ড করবে। সম্ভব হলে এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, যেটা আমি তোমাদের এমনিতেও শুরুতে বলেছি, এবং তোমাদের বন্ধুদের মধ্যে যারা বিভিন্ন রকম গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিও, কেননা এখানে যে ধরনের কোয়েশ্চেন্সগুলো আলোচনা করা হচ্ছে বা যে গ্রামার ভোক্যাব আলোচনা করা হচ্ছে সেগুলো সমস্ত পরীক্ষার জন্যই ইউজফুল, কেননা গ্রামারের তো আর এক্সাম টু এক্সাম রুল ভ্যারি করবে না, গ্রামারের রুল সেমই থাকে, আর ভোক্যাবও সেম, ভোক্যাবও কোনো পার্টিকুলার ব্যাপার নেই, যত তুমি ভোক্যাব বেশি পড়বে তত তোমার জন্য ভালো স্টক অফ ওয়ার্ড বাড়বে। সো এই কোয়েশ্চেন্সগুলো এবং আমরা যাই এখানে ডিসকাস করি সেটা যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু খুবই ইউজফুল। তো ভালো লাগলে পরে একটা লাইক এবং অবশ্যই শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। কালকে আবার একটা এমটিএস এর লাস্ট ইয়ারের শিফট নিয়ে আলোচনা করব। আজকের জন্য এটুকুই, সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। দ্যাটস অল, থ্যাংক ইউ।